সুপ্রিয় দর্শক, রূপসী বাংলা টেলিভিশনের সমসাময়িক আলোচনার অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমাদের মাঝে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যক্ষ রফিকা আফরোজ, বিশিষ্ট সমাজবিদ, রাজনীতিবিদ এবং শিক্ষাবিদ। আপা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকেও রূপসী বাংলার পক্ষ থেকে সুস্বাগত। ধন্যবাদ আপনাকে। যে বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা করতে চাই সেটি হচ্ছে বিএনপিতে যোগ দিয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইদ। এ ব্যাপারে আপনার মত কি, তার এই যোগদানের বিষয়টি? আপনার প্রশ্নটি শুনে আমি আসলে হতবাক, বিস্মিত এবং আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি। কেন কষ্ট পাচ্ছি? আমরা বিগত আওয়ামী সরকারের যারা ছিলেন তারা আমাদের ঘাতক সরকার এবং অনেক সাফারিংস আমাদের হয়েছে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক ছিলেন। আজকে ওই সাফারিংসটা এখনো কিন্তু বিলুপ্ত হয়নি বা বিনাশ হয়নি অনেকের জীবনে এবং বেশিরভাগই। সেক্ষেত্রে এখন যদি আওয়ামী লীগকে এইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রহণ করে এবং তিনিও যদি তার দল ছেড়ে আসেন, এটা তার নৈতিকতার স্খলন। কারণ তিনি তার দল ছেড়ে চলে আসলেন অতি সত্বর। আর আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলও যদি তাকে নেয়, এটা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটা শুভঙ্করের ফাঁকি হবে এবং বুঝতে হবে এটা আওয়ামী লীগের একটা অপকৌশল। এবং এই অপকৌশল বোঝার সক্ষমতা যদি না থাকে, তাহলে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য আগামীতে চলা এবং বর্তমানেও চলার জন্য একটা সংকটাপন্ন অবস্থার সম্মুখীন হতে হবে। এর কারণটা কি? কারণ অধ্যাপক আবু সাইদ যখন বিএনপিতে যোগদান করেছে, তাতে তো আওয়ামী লীগের যারা ভোটার রয়েছে, সমর্থক রয়েছে, তারা তো উৎসাহিত হবে বিএনপিকে ভোট দেওয়ার জন্য। বিএনপির প্রতি তাদের ভালোবাসার সৃষ্টি হবে, কিছু ভোট সৃষ্টি হবে, এটা তো পাওয়া যাওয়ার কথা। আপনি বোধহয় একটা জিনিসে বিশ্বাসী, নীতি, সততা, স্বচ্ছতা এবং নৈতিকতা। যে লোকটি কিছুদিন পূর্বেই একটা ঘাতক সরকারের দলে ছিল এবং তার অনেক কিছু কর্মকাণ্ডে ছিল অনেক নির্মমতা, সেখানে সে মাত্র 17 মাসের মধ্যে নিজের রং পাল্টিয়ে চলে আসলো বিএনপিতে। এটা কি তার সে ভালো মানুষ হতে হলো? এটা কি সে ভালো ব্যক্তিত্ব হলো? সে তার দলকে ছেড়ে চলে আসলো 1 বছরের মধ্যে। এবং যে তার আজকে দল ছেড়ে চলে যেতে পারে, সে আগামীতে আপনার দলে ঢুকে কি অপকৌশলের আশ্রয় নিবে তা কি আপনি জানেন? তাই আমি মনে করি আওয়ামী লীগকে এইভাবে গ্রহণ করা বিএনপির জন্য অবশ্যই খুব যথাযথ হবে না এবং বিএনপির ভুলে যাওয়া উচিত না তাদের সেই বিগত দিনের নিষ্ঠুরতা, তাদের প্রতি নিষ্ঠুরতাপূর্ণ আচরণ এবং নির্মমতাপূর্ণ সেই যাতনাময় জীবন এবং তাদের প্রতি যা করা হয়েছে সেটা ভুলে যাওয়া উচিত না। বিএনপিও যদি ভুলে যায়, এটা সমঝোতা নয়, এটা বিএনপির জন্য একটা ভুল। আমরা এটাকে ভুল বা শুদ্ধ কি মনে করব আমি জানি না, তবে আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দলে আপনার কিছু ভালো লোক রয়েছে, হয়তোবা তার মন মানসিকতা ভালো, সেজন্য হয়তোবা সে বুঝে শুনে বিএনপিতে যোগদান করেছে। আপনি কি বলেন? আপনি কি বলছেন? একটা লোক ভালো কখনো হতে পারে না যে মাত্র 1 বছরের মধ্যে তার চরিত্রকে বদলিয়ে আরেকটি দলে চলে আসে। এবং যেই দলটি বিএনপি এখন বৃহত্তম বড় দল এবং জনপ্রিয় দল। দুদিন আগে আমাদের সাবেক প্রধানমন্ত্রী মারা গেলেন, তার জানাজায় আমরা তা প্রমাণ পেলাম, তার মৃত্যুতে আমরা প্রমাণ পেলাম। সেই ক্ষেত্রে আপনি কি বলেন যে উনি এই সমস্ত দেখে এই আওয়ামী সরকার এবং আওয়ামী দলের এই যিনি আসলেন, তিনি সেগুলো দেখেই তো যে তার দলকে এত তাড়াতাড়ি পাল্টিয়ে চলে আসলো। তার মানে কি আপনি বুঝতে পারছেন না তাদের মধ্যে কত ধরনের ভোল পাল্টানোর কৌশল তারা জানে এবং তারা বিএনপিকে আবারও কোনো একটা বিরাট ষড়যন্ত্রে ফেলবে? এটা কি আপনারা বুঝতে পারছেন না?
ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে আগামীকাল সিলেট মাজার জিয়ারত সম্পন্ন করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, এবং সেখান থেকেই সারা বাংলাদেশে তার প্রচারণা কর্মসূচি শুরু হচ্ছে। আমাদের বর্তমানে চেয়ারপারসন তারেক রহমান, তিনি তার অত্যন্ত পরিপক্কতার সাথে চলছেন, এটা সত্য কথা। কারণ এখন উনি বয়সে এবং তার মেধা মননে অনেক বেশি মেচিউর। তো যখন উনি যেহেতু উনি মেচিউর এবং অনেক উনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন, অনেক সাফারিংস ওনার উপর গিয়েছে, উনি আগামীকাল থেকে প্রচার শুরু করেছেন এবং সিলেট থেকে শুরু করেছেন একটা আধ্যাত্মিক একটা, যেহেতু ওখানে আমাদের একজন আধ্যাত্মিক বলে বলিয়ান বাবা শাহজালালের মাজার শরীফ আছে, সেখানে উনি মাজার জিয়ারত করে উনি তার আধ্যাত্মিক ধ্যান ধারণা নিয়ে এবং একটা দোয়া নিয়ে উনি হয়তো সেই প্রচারণাটাকে শুরু এটা করতে যাচ্ছেন। এটা হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার নির্বাচনী প্রচারণা প্রথম শুরু হতো এই সিলেটের মাজার জিয়ারতের মধ্য দিয়ে। জি, উনি ওনার মাকে অনুসরণ করে হয়তো উনি সেই পদ্ধতিতে গেলেন, এবং পাশাপাশি উনি এটাও মানেন যে আমি সিলেট শাহজালাল মাজার শরীফ থেকে দোয়া নিয়ে শুরু করি আমার যাত্রা। কারণ আগামী প্রজন্ম এবং আগামীতে আমাদের যে গণতান্ত্রিক একটা দেশ গঠনের ইচ্ছা, সেটাকে হয়তো তিনি সেখান থেকে শুরু করতে চান গড়ে তোলার জন্য। এই যে নির্বাচনী প্রচারণা শুরু করছে বা শুরু হতে যাচ্ছে, আজকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে বা নির্বাচনী প্রচারণা আগামীকাল থেকে শুরু হবে, কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল তারা নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই বা নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করছে না, এই ধরনের বিভিন্ন অভিযোগ তারা তুলে ধরছেন এবং তারা বলছেন আদৌ নির্বাচন হবে কিনা। দেখেন, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একমাত্র নির্বাচন যেটা নাকি আমাদের বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম এতগুলো দল অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে। কাজে এতগুলো দল যদি অংশগ্রহণ করার সুযোগ পায়, সেক্ষেত্রে কিছু আলোচনা সমালোচনা হবে এবং তারা একটা মতদ্বৈততায় ভুগবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, সেই ক্ষেত্রে অনেক দলই বলছে যে এখানে লেভেল প্ল্যানিং হচ্ছে না। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু এই কথাটি বলছে না, তারা এই কথাটিকে উপেক্ষা করে এবং তারা চলছে যে লেভেল প্ল্যানিং চলছে না, তার মাঝেই আমরা যাই না। কারণ আপনার এখানে অনেক প্রশাসনিক জটিলতা আছে, প্রশাসনের লোক কিন্তু এখনো আমাদের মাঝে ঠিক সুশৃঙ্খল ভাবে সুপরিকল্পিত ভাবে বসে আছে তা না, সেখানেও একটা ঘাটতি আছে এবং গণতান্ত্রিক একটা ঘাটতি আছে চেতনাবোধের। তারপর আপনার ঘাটতি আছে প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়া, ঘাটতি আছে আপনার আইন শৃঙ্খলা, ঘাটতি আছে অনেক কিছু। কিন্তু এতগুলো দলকে নিয়ে যখন আমি যাব নির্বাচনে নামবো, তখন লেভেল প্ল্যানিং হচ্ছে না এই কথাটি একটি কথা মাত্র। কিন্তু আপনি নির্বাচন তো থেমে থাকবে না বা থেমে নেই, কারণ আগামীকাল থেকেই আমাদের চেয়ারপারসন তারেক রহমান তার দল নিয়ে শুরু করেছে তার নির্বাচনী প্রচারণা। এবং অন্যান্য দল কিন্তু নির্বাচনী প্রচারণা করবেন না এরকম কোনো কথা বলছেন না, ওনারা বলছেন লেভেল প্ল্যানিং হচ্ছেন না, এরকম অনেক কথা তো অপকথা তো হবেই। সেই অপকথাকে মেনে নিয়ে আপনি তো নির্বাচনে নামতে পারবেন না, সেই অপকথাকে রোধ করার জন্য যা লাগে সেই জন্য করেন। তবে একটি কথা মনে রাখবেন, এখনো প্রশাসনিক ক্ষেত্রে আমি বলবো নির্বাচনে ইসি বলেন এবং নির্বাচন কমিশন বলেন এবং যারা নির্বাচন পরিচালনা করবেন, তাদের ক্ষেত্রে এখনো অনেক জায়গায় অনেক ব্যক্তিত্ব আছে যারা সঠিক নয়, এবং তারা সেই ক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যায় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য যে আমাদের নির্বাচনকে তারা কতটুকু গুরুত্ব দিয়ে এবং তারা আমাদের সাথে কতটুকু সহযোগিতা করবে, সেখানে একটা প্রশ্ন আছে। কারণ প্রশাসনিক লেভেল যদি ঠিক না থাকে, প্রশাসনে অনেক জটিলতা আছে এবং অনেক প্রশাসনের লোকই বিএনপি কে সমর্থন করে না, এরকম লোক আছে। কাজে এই ক্ষেত্রে বিএনপি কিন্তু এখনো সংখ্যামুক্ত নয়। এখানে কি রাজনৈতিক কোন দলের সমর্থন
লোক প্রয়োজন নাকি নিরপেক্ষ একজন প্রশাসনের লোক প্রয়োজন? রাজনৈতিক কোনো দল না, নিরপেক্ষ প্রশাসনিক সৎ স্বচ্ছ লোক দরকার। এখানে প্রশাসনে এমন কতগুলো লোক আছে যারা বিগত দিনে সাফারিংস হয়েছে, এই সাফারিংসটাকে ব্ল্যাকমেইল করে তারা পদ পদবি পেয়েছে, পেয়ে তারা এখন এসে দেখাচ্ছে যে তারা বিএনপির প্রতি খুব বেশি অনুরাগী। আসলে কিন্তু তারা বিএনপির জন্য শঙ্কা, মানে আমি মনে করি যে অনেক ক্ষেত্রেই তারা বিএনপির জন্য একটু আহ মানে বিএনপি তাদের জন্য সংকটাপন্ন অবস্থায় পড়তে পারে। কারণ আমি দেখেছি প্রশাসনিক লেভেলকে, এবং অনেক ঘুরেছি এবং অনেক ব্যক্তিকেও আমি চিনি জানি, এবং তাদের কার্যক্রমকেও আমি দেখেছি সচক্ষে আমার নিজস্ব অভিজ্ঞতার আলোকে। তাই আমি বললাম যে এই ক্ষেত্রে, কারণ আমাদের আমাদের চেয়ারপারসন তারেক রহমান 17 বছর ছিলেন না দেশে। উনি তো প্রশাসনের অনেক কিছুতেই উনি একটু দূরে ছিলেন। কাজে এর মাঝে যে অনেক কিছু হয়ে গেছে, এবং অনেকেই কিন্তু এই সাফারিংস এই কথা বলে তারা কিন্তু পদ পদবি নিয়ে তারা এখন বিএনপির হয়ে সেজেছে ঠিকই, কিন্তু আদৌ তারা কতটুকু বিএনপির সমর্থন সেটা আমার কাছে প্রশ্নবিদ্ধ, এবং সেটা বিএনপির জন্য সংকট। আমরা আশা করব যে নিশ্চয়ই প্রশাসনে যারা দায়িত্ব পালন করবে নির্বাচনে, তারা একটি নিরপেক্ষ ভূমিকা পালন করবে। আমি আপনাকে একটু কথা বললাম যে আপনি প্রথম প্রশ্নটা করেছিলেন যে আওয়ামী লোক বিএনপিতে আসছে। এই যে আওয়ামী লোক বিএনপিতে আসছে, হ্যাঁ, তাতে আপনি বিএনপি গ্রহণ করে নিচ্ছে, আর আওয়ামী লোক আসছে, জামাত দলেও আসতেছে। এই যে আওয়ামী দলের একটা দলকে গ্রহণ করার একটা প্রবণতা, এটাই তো আমাদের জন্য একটা বিরাট হুমকি স্বরূপ আমাদের নির্বাচনের জন্য। আপনি কি মনে করেন এখানে কোনো একটা কিছু ষড়যন্ত্রমূলক কিছু নেই? দেশে তো রাজনীতি আছে, অনেক বিশিষ্ট রাজনীতিবিদরা আছে, তারা কি বুঝতে পারছে না? সেই জন্য এই নির্বাচনটা কিন্তু অনেক ক্ষেত্রে একটা খুব কঠিন, এবং খুব কি বলবো আমি, যে আপনার খুব কাঠিন্যতার সাথে এই নির্বাচন আপনার মোকাবেলা করতে হবে, নির্বাচনের সমস্যাগুলো। ধন্যবাদ আপনাকে। আমি নির্বাচন নিয়ে আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি, সেটি হচ্ছে নির্বাচনের আগে ও পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে আরো কি কি পদক্ষেপ নেওয়া উচিত? এই যে অন্তর্বর্তীকালীন সরকার বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে কিন্তু আপনার অনেক কিছুতেই আইন শৃঙ্খলা খুব সুষ্ঠু বা সুশৃঙ্খল ভাবে পরিলক্ষিত হয় না। হ্যাঁ, কেউ বঞ্চিত হয়েছে, কেউ আবার বেশি পেয়েছে, বঞ্চিতরা পায়নি, অনেক কিছু আইন শৃঙ্খলা ছিল না, এই না। তবে এটার আরেকটা কারণও আছে। এই 17 মাসে একজনের পক্ষে বা একটা উপদেষ্টা পরিষদ দিয়ে এইভাবে শৃঙ্খলা সুপ্রতিষ্ঠিত করা যথেষ্ট দুঃসাধ্য ব্যাপার। কিন্তু তারপরেও যেহেতু দুঃসাধ্য হলেও এই যে আইন শৃঙ্খলার ব্যাপারে এখনো বাংলাদেশে মানে এই পরিস্থিতিতে এখনো আইন শৃঙ্খলার বিষয়টা খুব একটা সহজ, খুব একটা সুপরিকল্পিত বা সুশৃঙ্খল না। এখনো আরো আইন প্রয়োগে বলেন, নির্বাচন প্রক্রিয়া বলেন, তারপর আপনি এই যে জনগণের আস্থা বলেন, এগুলোতে কিন্তু অনেক ঘাটতি আছে, এটা সত্য কথা। তারপরেও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার বলিষ্ঠতার সাথে জোরালো ভাবে এই যে ব্যালটের একটা কথা আসছে, পোস্টাল ব্যালট, সেখানে তারা ধরেছে। হ্যাঁ, এবং অনেক জায়গায় সাংঘর্ষিক বিভিন্ন দল হয়ে এখন একটা সাংঘর্ষিক একটা মনোবৃত্তি সবার মধ্যে গড়ে উঠেছে। এই দল এই দলকে দেখতে পাচ্ছে না, এই দল এই দলকে কাদা ছোড়াছুড়ি করছে। এই যে এগুলো তো একটা আইন শৃঙ্খলা বিরোধী কাজই। আইন শৃঙ্খলাকে রক্ষা করা যাচ্ছে না। আবার আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে গেলেও আপনি ঝামেলায় পড়ে যাচ্ছেন, মব আছে, এই আছে। কাজে দেশ কিন্তু একটা অস্থিতিশীল এবং অস্বস্তিকর পরিবেশে আছে। থাকলেও আমাদের নির্বাচন হবে, হচ্ছে, এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন তারেক রহমান থেমে থাকবে না, উনি নির্বাচন করবেন। এবং আমি আশা রাখি যদি সুষ্ঠু সুশৃঙ্খল নির্বাচন হয় আইন প্রয়োগের মাধ্যমে, ইনশাল্লাহ বৃহত্তম দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশকে গণতান্ত্রিক দেশে পরিচালিত করার মতো সক্ষমতা অর্জন করবে। কিন্তু এই যে আইন শৃঙ্খলার বিষয়টি আমরা বললাম, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি করার ক্ষেত্রে যে অস্ত্রগুলো 5ই আগস্টে বিভিন্ন জায়গায় লুট হয়ে গেছে, বিভিন্ন থানা থেকে লুট হয়ে গেছে, সেই অস্ত্রগুলো কি সঠিকভাবে উদ্ধার করতে পেরেছে?
বা আরো কঠোর ভাবে এটাকে মানে উদ্ধার করার কাজে লাগানো আমি তো উচিত কিনা? আপনাকে বললামই, আপনি এখন আপনি তো এই অন্তর্বর্তীকালীন সময়টা কত সরকারের 17 মাস, এই তো। তো এই 17 মাসে অনেক কিছু বিশৃঙ্খলা হয়েছে। সে বিশৃঙ্খলা আপনি কয়টা, একটা ঝাঁঝুর যদি থাকে, সব অনেক একটা দিক ছিদ্র হলে আর একটা দিক ছিদ্র পারে, তা কত দিক তারা সামলাবে, এটাও একটা কথা, তাই না? তো কাজে প্রশাসন, তারপর শৃঙ্খলা, সেনাবাহিনী, নৌবাহিনী, শিক্ষা, কত দিক সামলাবে। তারপরে যারা সাফারিং ছিল, যারা বুভুক্ষ ছিল, তাদের তাদের স্বাদ মিটানো, তাদেরকে ঠিক মতো স্থান করে দেওয়া, এটাও কিন্তু এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর একটা বিরাট বোঝা, চাপ ছিল। তারপরেও সে এই যে একটা সংকটময় মুহূর্তে দেশকে ধরে রাখতে পেরেছে, এটাও কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা বলিষ্ঠ পদক্ষেপ আমি মনে করি। এই নির্বাচনের সর্বসময়। আগে জি, মানে এই অস্ত্র উদ্ধার বলেন বা চিরুনি অভিযান বলেন, জি। এই জিনিসটা নিশ্চয়ই করা উচিত বলে আপনি মনে করেন কিনা? না, নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার করা অবশ্যই প্রয়োজন, কিন্তু কতটুকু তারা সফল হবে তা বলা কঠিন। কারণ এই 17 মাসে তারা তো বিভিন্ন কাজেই ছিল, আর একটা নির্বাচন কিন্তু এত সোজা নয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি যখন মানুষ ক্ষমতায় থেকে কিন্তু একটা নির্বাচন করতে কষ্ট হয়, সেই জায়গায় যেই সরকার এসেছে সেই সরকারের সময়টা কালটা তো অনেক কম। সেই হিসাবে তাকে অনেক দিক রক্ষা করে এতগুলা দলের সাথে সমঝোতা সাপেক্ষে নির্বাচনকে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করাটাও তো তার জন্য দুঃসাধ্য ব্যাপার। কাজে এই অস্ত্র বলেন, চিরুনি অভিযান বলেন, তারা করতে পারে, কিন্তু সফলতা কতটুকু হবে তা বলা দুঃসাধ্য। আপা, আপনি আমাদের অনুষ্ঠানে কষ্ট করে এসেছেন, আপনাকে এই জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। রূপসী বাংলার সকল দর্শক শ্রোতাদেরও ধন্যবাদ আমার পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, রূপসী বাংলা টেলিভিশনের এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।